আচ্ছা, একবার ভাবুন তো, যদি একটা নিখুঁত পারফেক্ট স্কুল সিস্টেম বানানোর দায়িত্বটা আপনার হাতেই দেওয়া হতো, আপনি ঠিক কোথা থেকে শুরু করতেন? আরও বেশি শিক্ষক নিতেন, নাকি পুরো সিলেবাসটাই বদলে ফেলতেন, অথবা টেকনোলজির ওপর আরও বেশি জোর দিতেন? ব্যাপারটা হলো, এই একই প্রশ্নের উত্তর কিন্তু আজ পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশ খুঁজছে। আর তারা সবাই জানেন একে অপরের দিকে তাকিয়ে আছে, ঠিক যেন একটা বিশাল ক্লাসরুমে সবাই সবার রিপোর্ট কার্ড দেখছে। আর ঠিক এখান থেকেই শুরু হচ্ছে আমাদের আজকের আলোচনার প্রথম ভাগ, দ্য গ্লোবাল এডুকেশন রেস, বা বলা যেতে পারে শিক্ষার এক বিশ্বজোড়া দৌড়। আর বিশ্বাস করুন, এটা এমন একটা প্রতিযোগিতা যেখানে বাজিটা কিন্তু অনেক বড়। তো এই প্রতিযোগিতার মূল মাপকাঠিটা কি? সেটার নাম হলো পিসা। পুরো কথাটা হলো প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট। র্যাঙ্কিংগুলো কিন্তু শুধু কয়েকটা সংখ্যা না, এর প্রভাব অনেক গভীর। এই রেজাল্টগুলো এক একটা দেশের জাতীয় শিক্ষানীতিকে ব্যাপকভাবে প্রভাবিত করে। সরকারগুলো এই র্যাঙ্কিং দেখে নিজেদের সিস্টেমকে বিচার করে আর ভালো করার জন্য একটা বিরাট চাপের মধ্যে থাকে। এই ব্যাপারটা বুঝতে মার্টিন ট্রোর ফ্রেমওয়ার্কটা খুব সাহায্য করে। তার মতে দেখুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে শিক্ষা ছিল মূলত এলিট বা অভিজাতদের জন্য, মানে 15%-এরও কম মানুষ সুযোগ পেত। এরপর যুদ্ধের পরে শুরু হলো মাস এডুকেশনের যুগ, মানে ব্যাপক শিক্ষার প্রসার, যেটা প্রায় 50% পর্যন্ত পৌঁছেছিল। তো এই যে ব্যাপক শিক্ষার প্রসার, এটা নিয়ে পশ্চিমে মূলত দুটো মডেল তৈরি হয়। একদিকে আমেরিকান মডেল, এটা জোর দেয় ডাইভার্সিটি আর প্রতিযোগিতার ওপর, মানে এটা বাজারের চাহিদার সাথে তাল মেলায় আর প্রাইভেট ফান্ডিংকে বেশ উৎসাহিত করে। আর অন্যদিকে আছে ইউরোপীয় মডেল, এটার ফোকাস হলো ইউনিফর্মিটি বা সবার জন্য সমান সুযোগ আর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, মানে এখানে প্রায় পুরোটাই পাবলিক ফান্ডিংয়ের ওপর চলে। আর ঠিক এখানেই বিতর্কটা সবচেয়ে জমে ওঠে। প্রশ্নটা হলো, শিক্ষার বিলটা দেবে কে? চলুন এই খরচের ব্যাপারটা নিয়ে একটা খুব কমন ভুল ধারণা আজ ভেঙে দেওয়া যাক। অনেকেই জানেন, ধরে নেন যে ইংল্যান্ডের হায়ার এডুকেশন সিস্টেমটা আমেরিকার একটা কার্বন কপি। কিন্তু হায়ার এডুকেশন পলিসি ইনস্টিটিউটের নিক হিলম্যান যেমনটা বলছেন, যারা এটা ভাবেন তাদের ব্যাপারটা আর একটু ভালোভাবে খতিয়ে দেখা দরকার, কারণ বাস্তবতা কিন্তু অনেকটাই আলাদা। পার্থক্যটা আসলে কোথায়? দেখুন, আমেরিকাতে জাতীয় আয়ের প্রায় 1.3% আসে প্রাইভেট ফান্ডিং থেকে, আর সে তুলনায় ফ্রান্সে কত? মাত্র 0.2%। জার্মানিতে তো আরও কম, মাত্র 0.1%। মানে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমেরিকার সিস্টেমটা প্রাইভেট টাকার উপর কতটা বেশি নির্ভরশীল। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? যখন ইউকের ছাত্রছাত্রীরা তাদের নতুন লোন সিস্টেমের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রোটেস্ট করছিল, ঠিক প্রায় একই সময়ে ক্যালিফোর্নিয়ার ছাত্রছাত্রীরা ঠিক ওরকমই একটা সিস্টেম চালু করার জন্য ক্যাম্পেইন করছিল। ভাবা যায়, এটা থেকেই বোঝা যায় দুটো সিস্টেমের ফিলসফি আর স্ট্রাকচার আসলে কতটা আলাদা। একদিকে ছাত্রছাত্রীরা লোনকে বোঝা ভাবছে, আর অন্যদিকে আরেক দল ওটাকেই শিক্ষার সুযোগ হিসেবে দেখছে। ভারত তাদের বহু পুরনো 10+2 সিস্টেমটা বদলে ফেলেছে। এর জায়গায় এখন এসেছে একটা নতুন 5+3+3+4 স্ট্রাকচার। এটা শুরু হচ্ছে মাত্র 3 বছর বয়স থেকে আর চলছে 18 বছর পর্যন্ত। আর সবচেয়ে বড় কথা হলো, প্রত্যেকটা ধাপের শেখার পদ্ধতি আর বিষয়বস্তু কিন্তু একদম আলাদা। এই নতুন পলিসির মূল আইডিয়াটা কি? মূল আইডিয়াটা হলো শুধু বই মুখস্থ করা থেকে বেরিয়ে এসে আসল জ্ঞান অর্জনের উপর জোর দেওয়া। আর্টস আর সায়েন্সের মধ্যে কোনো দেওয়াল রাখা হয়নি, এমনকি ডিগ্রিতেও মাল্টিপল এন্ট্রি আর এক্সিটের সুযোগ আছে। মানে এটা শুধু ভারতের জন্য একটা বড় পরিবর্তন না, এটা হয়তো অন্য উন্নয়নশীল দেশগুলোর জন্য একটা ব্লুপ্রিন্ট হতে পারে, যারা 21 শতকের জন্য নিজেদের এডুকেশন সিস্টেমকে নতুন করে সাজাতে চাইছে। তো সব আলোচনার শেষে চলুন আবার সেই পিজা র্যাঙ্কিংয়ের কথায় ফিরে যাই। 585 এই স্কোরটা করেছিল সিঙ্গাপুর 2022 সালের পিসা পরীক্ষার ম্যাথসে। এটাই ছিল টপ স্কোর। মানে এখনকার যে মাপার সিস্টেম, তাতে এটাই হলো সাফল্যের চূড়া।